রবি একজন কাঠুরে ছিল। সে জঙ্গলের কাঠ কেটে জীবন ধারণ করত। ওর পরিবারে স্ত্রী সীতা ও দুটো বাচ্চা ছিল, কোয়েল আর বিজয়। ওর বাচ্চারা সব সময় দরজায় ওর জন্য অপেক্ষা করত। বাবা এসে গেছে, বাবা এসে গেছে। মা দেখো, বাবা এসে গেছে। আর তারপর সীতা রবিকে সাহায্য করত কাঠগুলো নিচে নামানোর জন্য। বাবারে বাবা, আজকে তো খুব ভারী। হ্যাঁ, কালকে মিস্ত্রি বলেছিল মোটা আর ভারী কাঠ লাগবে তবলা বানানোর জন্য। বলছিল যদি মোটা কাঠ এনে দিই তাহলে 1000 টাকা দেবে। 1000? হ্যাঁ, তাই জন্যই তো সকাল থেকে এই কাঠটাই কাটছিলাম। হ্যাঁ, তুমি আমার জন্য চায় বানিয়ে নিয়ে এসো, ওরা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, ততক্ষণে তুমি হাত মুখ ধুয়ে নাও। সীতা উনুনে চা বসিয়ে দিল। তখনই দরজাতে খটখট শব্দ হলো। বাবা, মিস্ত্রি কাকা এসেছে। রবি তক্ষুনি সেখানে পৌঁছে গেল। আপনার জন্য অপেক্ষা করছিলাম। এই দেখুন। আরে বাহ, এটা তো একেবারে ঠিক দেখাচ্ছে, খুব মোটা কাঠ। মিস্ত্রি ওই কাঠগুলো তোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু ওইগুলো তুলতেই পারছিল না। আরে ভাই, তুমি এত ভারী একা কি করে নিয়ে এলে? এখন তো অভ্যেস হয়ে গেছে, আমি তো একা তুলতেই পারবো না, তোমাকে আমার সাথে যেতে হবে এগুলো দিতে। আচ্ছা। মিস্ত্রি রবিকে 1000 টাকা দিল। তখনই সীতা 2 কাপ চা নিয়ে এলো। মিস্ত্রি আর রবি একসাথে চা খেতে লাগলো। আমার কাছে শহর থেকে একটা খুব বড় কন্ট্রাক্ট এসেছে। ওরা শুদ্ধ কারিগরি করা ফার্নিচার চায়, পয়সাও ভালো দেবে, আর এই রকম মোটা কাঠ আরও লাগবে। ঠিক আছে দাদা, আমি এনে দেবো। খুব ভালো কথা, তাহলে সোজা আমার কারখানাতেই দিয়ে আসবে। এমনিতেই এগুলো খুব ভারী। হ্যাঁ দাদা, অবশ্যই। চা খাওয়ার পরে রবি ওই বড় কাঠ নিয়ে মিস্ত্রির সাথে রওনা দিল। মিস্ত্রির কারখানায় ওই কাঠগুলো রেখে দিয়ে মিস্ত্রিকে নমস্কার করে নিজের বাড়িতে ফিরে গেল। বাড়ি ফেরার সাথে সাথে ওর স্ত্রী খুশি মনে বলল, এ তো খুবই ভালো হলো, তাই না? হ্যাঁ, এসবই ভগবানের দয়া। রবি ওই পয়সা সীতাকে দিয়ে দিল। এটা দিয়ে বাচ্চাদের স্কুলে ফিস দিয়ে দিও। ওদের দুজনের ফিস 800 টাকা, বাকি টাকা দিয়ে ঘরের জন্য জিনিস নিয়ে আসবো। ঠিক আছে। পরের দিনই সীতা স্কুলের ফিস দিয়ে দিল আর অল্প জিনিসপত্র কিনে নিল। হে ভগবান, এইভাবেই তুমি অনুগ্রহ করো। যদি এইভাবেই চলতে থাকে তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের টাকার কথা কখনো ভাবতে হবে না। মা, আমরা বড়লোক হয়ে যাব, তাই না? তোমরা নিজেদের পড়াশোনায় মনোযোগ দাও। টাকা পয়সার ব্যাপারে তোমাদের ভাবতে হবে না, ভগবান আছে, সেই দেখবে। এদিকে রবিও জঙ্গলে আনন্দে মোটা গাছ কাটছিল। এই বড় গাছটাকে 3টে বড় টুকরো কাটবে, কম করে 3000 টাকা তো পেয়েই যাব। টাকার কথা ভেবে রবি খুব খুশি হচ্ছিল। সে একটা বড় কাঠের টুকরো কেটে নিল, তারপর নিজের কাঁধে নিয়ে গ্রামের দিকে রওনা দিল। রবি ওই মিস্ত্রির কারখানাতে ওই বড় টুকরোটা রেখে দিল, আর মিস্ত্রি ওকে 1000 টাকা দিয়ে দিল। টাকা পেয়ে রবি খুব খুশি হলো। কিছুদিন ধরে এমনি চলতে থাকলো। রবি বড় বড় গাছ কেটে মিস্ত্রিকে বিক্রি করতে থাকলো। তারপর একদিন রবি একটা বিশাল বড় গাছ কাটতে লাগলো। গাছ কাটা হয়েই গেছিল, কিন্তু এইবারও একটা ভুলও করে ফেললো। ওই গাছটা সোজা ওর উপরেই এসে পড়লো। রবির চিৎকার শুনে অন্য কাঠুরেরাও ওর কাছে দৌড়ে এলো। ওরা তাড়াতাড়ি গাছটা সরিয়ে রবিকে হাসপাতালে নিয়ে গেল। এদিকে ডাক্তাররা রবির চিকিৎসা শুরু করলো। সীতা আর বাচ্চারাও হাসপাতালে চলে এলো। বাবা ভালো হয়ে যাবে তো মা? হ্যাঁ হ্যাঁ, ভগবান আছে তো, ভগবানের উপর বিশ্বাস রাখো। ডাক্তাররা অনেক সময় ধরে রবির চিকিৎসা করলো। তারপর সীতার কাছে এলো। গাছ পড়ে যাওয়ায় ওনার দুটো পা ভেঙে গেছে। হে ভগবান! ওনার অপারেশন করতে হবে, তাতে 20 লাখ টাকা লাগবে। এত টাকা আমি কোথা থেকে আনবো? আমার স্বামী ঘরের কর্তা ছিলেন। তাহলে ওকে কিছুদিন বাদে উনি বাড়ি নিয়ে যান, আর কোনো রাস্তা নেই। গোটা পরিবার চোখের জলে ডুবে গেল। রবি নিজের পায়ে কোনো দিনও আর দাঁড়াতে পারবে না।
কিছুদিন পরে রবিকে বাড়িতে নিয়ে আসা হলো। এবার কি হবে, সংসার কিভাবে চলবে, বাচ্চাদের স্কুলের ফিস কোথা থেকে আসবে? তুমি চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। যার কেউ থাকে না, তার সাথে ভগবান থাকে। আপাতত আমার কাছে 5,000 টাকা বেঁচে আছে। এখন কম করে সস্তা জিনিসপত্র কিনতে হবে। কোয়েল আর বিজয়, তোমরা দুজন বাবার কাছে থাকো, আমি সবজি নিয়ে আসছি। ঠিক আছে মা। সীতা বাজারে চলে গেল। বাজারে সবজি দরদাম করতে লাগলো। আলু কত দাদা? 30 টাকা কিলো। বাবারে, এত দাম! সব জায়গাতে একই দাম, নিতে হলে নিয়ে যাও। সীতা সব সবজিওয়ালাকে দাম জিজ্ঞাসা করলো। তারপর হঠাৎ বাজারের কোনায় জাদু করে একটা বেগুনের দোকান প্রকট হলো। ও মেয়ে, বেগুন নিয়ে যাও, আমার নিজের ক্ষেত। কত দাম মা? 10 টাকা কিলো। সস্তার দাম শুনে সীতা তাড়াতাড়ি 1 কেজি বেগুন কিনে নিল। তারপর বাড়ি চলে গেল, আর জাদুর বেগুনের দোকান অদৃশ্য হয়ে গেল। যখন সীতা বাড়ি পৌঁছালো, মা, তুমি কি এনেছো? বেগুন এনেছি, তোমাদের বেগুনের ভর্তা খাওয়াবো। বেগুন ভর্তার সাথে যদি পরোটাও হতো। যা আছে তাতেই। হে রাম! সীতা বিজয়কে বকতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ওদের সবার সামনে বেগুন ভর্তা আর পরোটা চলে এলো। এইগুলো কোথা থেকে এলো কি জানি মা, এতক্ষণ তো এটা এখানে ছিল না। কিন্তু কি করে? দাঁড়াও মা, যদি আমার কাছে অনেক খেলনা থাকতো। আর বলতে বলতে অনেক খেলনা চলে এলো। বাবারে, আমি তো তখনই বিশ্বাস করব যখন আমার স্বামী ঠিক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে রবিও ঠিক হয়ে গেল। ও উঠে দাঁড়িয়ে পড়ল। সীতার চোখে জল বাঁধ মানছিল না। ধন্যবাদ, ধন্যবাদ জাদুর বেগুন। সীতা আর বাচ্চারা রবিকে জড়িয়ে ধরল। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি আমার পায়ে দাঁড়িয়ে আছি। হে ভগবান, তোমাকে অনেক ধন্যবাদ। রবি আর সীতার সব মুশকিল আসান হয়ে গেল। গোটা পরিবার খুশি। তারপর গোটা পরিবার নিজেদের ইচ্ছে মতন এক এক করে জিনিস চাইতে লাগলো। হে জাদুর বেগুন, আমাকে এত পয়সা দাও যাতে আমার নিজের সংসার চালিয়ে গরিবদেরও যেন আমি সাহায্য করতে পারি। রবির সামনে প্রচুর টাকা আর সোনার কয়েন চলে এলো। হে জাদুর বেগুন, আমি অনেক বড় বাড়ি চাই, আর তার বাইরে 2টো গোমাতাও চাই। সঙ্গে সঙ্গে সীতা আর রবির বাড়ি একটা বিশাল বাংলোতে পরিবর্তন হয়ে গেল। মা, গোমাতার শব্দ শোনা যাচ্ছে। যখন সবাই মিলে বাইরে এলো, ওদের উঠোনে 2টো গরু ছিল। সীতা খুব খুশি হলো। ওরা আবার ভেতরে চলে গেল। আর কি চাইতে পারি আমরা? আমাদের প্রয়োজনীয় সব জিনিসই পেয়ে গেছি বাচ্চারা। যদি আমরা আরো চাইতে থাকি তাহলে আমাদের লোভ বেড়েই চলবে। আর লোভের কোনো অন্তই হয় না বাচ্চারা। সীতা ওই জাদুর বেগুন আলমারিতে রেখে দিল। আর সেই দিন থেকে রবি আর ওর পরিবার গরিবদের সাহায্য করতে শুরু করে দিল। তারপর থেকে শুধু গরিবদের জন্যই ধন চাইতো ওরা। ওদের জাদুর বেগুন একটা মাধ্যম হয়ে গেল, যা দিয়ে ভগবান গরিব বাচ্চাদের সাহায্য করছিল। আর ওই জাদুর বেগুন রবি আর সীতাই পেয়েছিল, কারণ ওরা বিনা স্বার্থে অন্যের সাহায্যের কথা ভাবত। মুকুন্দের তাল গাছের বাগান ছিল। ও তাল গাছে উঠে তাল পাড়ত, আর তারপর এই তাল ব্যবসায়ীদেরকে বিক্রি করে টাকা রোজগার করত। আরে ভাই, এবার তুমি বেশি তাল দেওয়ার ব্যবস্থা করো। বাজারে তালের চাহিদা বেড়ে গেছে। ঠিক আছে স্যার, কাল থেকে বেশি তাল দেওয়ার চেষ্টা করব আমি। ঠিক আছে। মুকুন্দ আর ময়ূরীর একটা মেয়ে ছিল, মিনা। মিনা, কোথায় তুই? এক্ষুনি তো এখানেই ছিল, মনে হয় বান্ধবীদের সাথে খেলতে গেছে। কিন্তু তোমার ওকে দিয়ে কি দরকার? আরে ও তাল খেতে চেয়েছিল, তাই দেখ ওর জন্য কিছু টাটকা তাল পেড়ে নিয়ে এসেছি। তক্ষুনি মিনা, আরে বাহ, তাল! এই সবগুলো আমি খাবো। হ্যাঁ,
তোর জন্যই এনেছি, আস্তে আস্তে খা। গ্রীষ্মকাল হোক বা বর্ষা, মুকুন্দ সব ঋতুতে তাল গাছে উঠত। একদিনের কথা, টানা 2 দিন ধরে বৃষ্টি থামছিলই না। ভগবান করুক এর বৃষ্টি তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক। আজকে গাছে সাবধানে ওঠো, সব ডাল ভেজা থাকবে। হ্যাঁ, সাবধানেই চড়বো। আমি কি নতুন নাকি? আমি জানি তুমি সব জানো, তাও খেয়াল রেখো। হ্যাঁ আমার সোনা বউ, তুমি চিন্তা করো না, আমি যাব আর আসবো। ঠিক আছে। মুকুন্দ তাল গাছে উঠতে শুরু করলো আর এক এক করে সাবধানে তাল পাড়তে শুরু করলো। কিছু সময় কেটে গেল, তারপর হঠাৎ মিনা ওখানে পৌঁছলো। বাবা! মিনার আওয়াজ শুনে মুকুন্দের ধ্যান সরে গেল আর ও পা পিছলে সোজা মাটিতে পড়ে গেল। বাবা! মিনা সঙ্গে সঙ্গে কিছু গ্রামবাসীকে ডাকলো। সবাই দৌড়ে এলো। কাকা, বাবা পড়ে গেছে। গ্রামবাসীরা দৌড়ে ওখানে পৌঁছলো। মুকুন্দের অপারেশন করা হলো, কিন্তু এবারও আর নিজের পায়ে কোনোদিন দাঁড়াতে পারবে না। এবার কি হবে? এবার আমাদের সংসার কিভাবে চলবে? তুমি চিন্তা করো না, কিছু না কিছু নিশ্চয়ই হবে। ভগবান আমাদেরকে দুঃখ দিয়েছে, তখন উনিই রাস্তা দেখাবেন। কিন্তু কিভাবে? আমি পঙ্গু হয়ে গেছি, এর থেকে তো মৃত্যু হলেই ভালো হতো। এরকম বলো না, তুমিই আমাদের জীবন। ময়ূরী আর মুকুন্দ চিন্তায় ছিল যে ওদের জীবন এরপর কি করে চলবে। কিছুদিন পর মুকুন্দকে বাড়ি আনা হলো। ময়ূরী আর মুকুন্দের জমানো সব টাকা ওর চিকিৎসায় শেষ হয়ে গেছিল। আমি কোথাও কাজ খুঁজবো। তুমি বাইরের কাজ আর ঘরের কাজ একা কি করে সামলাবে? আমি কিছু না কিছু করে নেব। কিছু তো এমন কাজ হবে যেটা আমি এই অবস্থাতেও করতে পারবো। না না, তুমি বিশ্রাম নাও। না ময়ূরী, আমি এইরকম ভাবে তোমার উপর বোঝা হতে পারবো না। কিন্তু এরকম অবস্থায় তুমি কি বা করতে পারবে? কিছু তো একটা করতেই হবে। পরের দিন থেকে ময়ূরী কাজ খুঁজতে শুরু করে দিল। ও অনেক দোকান আর কারখানায় গেল, কিন্তু ও কোথাও কোনো কাজ পেল না। আমি কোনো কাজ তো পাচ্ছি না, ভাবছি কোনো ব্যবসাই শুরু করে দিই। কি রকম ব্যবসা? আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? আজকে বাজারে পকোড়ার দোকান দেখেছিলাম, অনেক ভিড় ছিল। আমিও তো ভালো পকোড়া বানাতে পারি, তো আমি যদি পকোড়া বিক্রি করি? করতে তো পারো, কিন্তু সবাইকার ওর দোকানের পাকোড়া খুবই পছন্দ, তাই তোমাকে নতুন কিছু করে পাকোড়া বানাতে হবে। নতুন কিরকম? যেমন চাইনিজ পাকোড়া হয়, যেটা বাচ্চারা খুব পছন্দ করে, ওরকম কিছু একটা। এরকম কিছু। মিনা, তুই বল, তোর আর কি খেতে ভালো লাগে? আমার তো ম্যাগি ভালো লাগে। ম্যাগি পকোড়া কেমন হবে? ম্যাগির পাকোড়া ওরকমটা হয় নাকি? হ্যাঁ, তাও আবার খুব মুচমুচে। যা মিনা, দৌড়ে 1 প্যাকেট ম্যাগি নিয়ে আয়। মিনা ম্যাগি কিনতে চলে গেল, আর কিছুক্ষণ পর 2টো ম্যাগির প্যাকেট নিয়ে এলো। ময়ূরী ম্যাগি সেদ্ধ করলো, শুকিয়ে কিছু মশলা মিশিয়ে রেখে কড়াইতে ম্যাগি পকোড়া ভাজতে শুরু করে দিল। মিনা এক দৃষ্টিতে ওর মায়ের হাত দেখছিল। যখনই ম্যাগির পকোড়া ভেজে বাইরে এলো, মিনা ঝট করে একটা পকোড়া তুলে খেতে শুরু করে দিল। আরে আরে, গরম, খুব সুস্বাদু হয়েছে মা, বাহ। মিনা একটা ম্যাগি পকোড়া নিজের বাবাকেও দিল। এটা তো সত্যিই খুব সুস্বাদু। হ্যাঁ, আমি বলেছিলাম না যে এটা খুব সুস্বাদু হয়। এই ম্যাগি পকোড়া কি বাজারে বিক্রি হবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এটা তো আগুন লাগিয়ে দেবে। ময়ূরী এটা শুনে খুশি ছিল। কিছুদিন পর ময়ূরী আর মুকুন্দ মিলে বাজারে ম্যাগি পকোড়ার স্টল বসালো। এটা কি আন্টি? ম্যাগি পকোড়া। ম্যাগির পকোড়া? হ্যাঁ। 1 প্লেট দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, নাও। ময়ূরী ওই মেয়েটাকে ম্যাগি পকোড়া দিল। বাহ, খুব সুস্বাদু খেতে, আজ অবধি এরকম পকোড়া কোথাও খাইনি। ওই মেয়েটাকে দেখে আরো অনেক লোক ময়ূরীর ম্যাগি পকোড়া খেতে এলো।
কাকিমা, এটা তো হেভি। মুকুন্দ ম্যাগি পকোড়া ভাজতে ময়ূরীকে সাহায্য করছিল। ও পঙ্গু ছিল। প্রথম দিন ময়ূরী আর মুকুন্দের ভালো রোজগার হয়েছিল। ওরা খুশি মনে বাড়ি ফিরে এলো। ভাবতে পারিনি যে আমাদের এত ভালো রোজগার হবে। এই দুঃখের সময় এটাই একটা সুখের বিষয়। বাবা, তুমি চিন্তা করো না, আমাদের সব দুঃখ কেটে যাবে, তুমিও ঠিক হয়ে যাবে। পুরো পরিবার আশার আলোর প্রভাব পড়ছিল। সবাই একসাথে খেটে চেষ্টা করতে লাগলো। ওদের ম্যাগি পকোড়ার ব্যবসা এগোচ্ছিল। গ্রাহকদেরও ভিড় হতে শুরু হলো, আর আশাপাশি ওদের রোজগারও বেড়ে গেল। ম্যাগি পকোড়া তাড়াতাড়ি বিখ্যাত হয়ে গেল। ওদের রোজগার এত বেড়ে গেল যে মুকুন্দের ভালোর থেকে ভালো চিকিৎসা শুরু হয়ে গেল। এই চিকিৎসায় মনে হয় মুকুন্দ, আপনি হাঁটতেও পারবেন, কিন্তু সেট অফ সার্জারি করতে হবে। এই চিকিৎসায় আপনার শরীর ভালো রেসপন্ডও করছে। এই খবরটা পুরো পরিবারের জন্য আনন্দের ছিল। 6 মাস পর আজ ময়ূরী ম্যাগি পকোড়ার বড় দোকান খুলল, আর এই আনন্দ মুকুন্দ আরও বাড়িয়ে দিল। আজ অল্প সময়ের জন্যই মুকুন্দ দাঁড়াতে শুরু করলো। এটা আশার সেই আলো যাতে বোঝা যায় মুকুন্দ খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়িয়ে পড়বে। আর এগুলো সব এদের একটা ম্যাগি পকোড়ার জন্য হয়, আর পরেও এই ম্যাগি পকোড়া বিখ্যাতই থাকবে। মনোজের 2টো ছেলে ছিল, চিন্টু আর পিন্টু। চিন্টু পড়াশোনায় ভালো ছিল আর যথেষ্ট বুদ্ধিমান ছিল, আর পিন্টু সারা দিন খেলাধুলো আর মজা করতে ভালোবাসতো। একদিন পিন্টু স্কুল থেকে ফিরে ওর বাবাকে বলল, বাবা, একটা খুশির খবর আছে, আমি ফেল হয়ে গেছি। কে? তুমি ফেল করেছো? এটা কোনো খুশির খবর কি করে হলো? আমার নতুন বই কেনার জন্য তোমাকে আর টাকাও খরচ করতে হবে না। পুরনো ক্লাসে পুরনো বই দিয়েই পড়া হয়ে যাবে। হে ঈশ্বর, এই ছেলেটাকে একটু বুদ্ধি দাও। পুরনো ক্লাসের মাইনেও তো আবার আমাকে দিতে হবে। ক্ষমা করো বাবা, আমি তো এটা ভাবিনি। পিন্টু ক্লাসে ফার্স্ট হয়েছে, ও আমার মাথা উঁচু করে দিয়েছে। তুমি কি কখনো আমার মাথা উঁচু হওয়ার মতো কোনো কাজ করেছো? বাবা, কাল রাতেই আমি তোমার মাথার নিচে বালিশ রেখে দিয়েছিলাম, ভুলে গেছো নাকি? একদিন পিন্টু চিন্টুর মা ওদের বাবাকে বলল, প্রতিটা বাচ্চার স্বভাব আলাদা আলাদা হয়। চিন্টু মন দিয়ে পড়াশোনা করে, তাইও এগিয়ে যেতে পারবে, কিন্তু পিন্টুর পড়াশোনার মনই নেই। যদি ব্যবহারিক জ্ঞান পায় তাহলেই ও জীবনে সফল হতে পারবে। ঠিকই বলেছো তুমি। মনোজ পিন্টুকে ডেকে বলল, পিন্টু, আমি তোমাকে 1000 টাকা দেব। এছাড়া সারা বছর আমি তোমাকে কোনো টাকা দেব না। এই বছর এই 1000 টাকা ইনভেস্ট করেই তুমি আরও টাকা ইনকাম করবে, আর সারা বছরের খরচ তুমি চালাবে। পিন্টু 1000 টাকা পেয়ে খুব খুশি হলো, কিন্তু ও বুঝতেই পারছিল না শুধু 1000 টাকা দিয়ে ওর সারা বছরের খরচ কি করে চলবে। পিন্টু গ্রামে ঘুরতে বেরিয়ে গেল। ও একজন চাষিকে জমি চাষ করতে দেখলো। আমাদেরও তো একটা জমি আছে, বাবা ওটা কোনো কাজেই লাগায় না। আমি যদি ওই জমিতে কিছু ফসল চাষ করি আর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি। পিন্টু বীজ কিনতে বাজারে গেল, আর ও দুর্ভাগ্য করে একটা চালাক আর বেঈমান লোকের দোকানে গিয়ে পৌঁছলো। দোকানদার পিন্টুকে বোকা মনে করে ওকে বেগুনের খারাপ বীজ দিয়ে দিল। পিন্টু যখন বেগুনের ফসল ফলালো তখন সব বেগুনগুলো ভেতর থেকে পচা বেরোলো। মনে হয় আমার পুরো পরিশ্রম বেকার হয়ে গেল। এই পচা বেগুনগুলো তো কেউ কিনবে না। আর পিন্টু বেগুনগুলোকে এভাবেই ফেলে রাখলো, আর ও নিরাশ হয়ে নদীর পাশে গিয়ে বসলো। পিন্টু দেখলো গ্রামের কজন লোক নদী পার হয়ে অন্য গ্রামে যাচ্ছিল, আর ওদের নদী পার হওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল, কারণ নদীতে একটাই নৌকো ছিল। পিন্টু বেঁচে যাওয়া টাকা দিয়ে একটা নৌকো কিনে নিল আর লোকেদের নদী পার করাতে লাগলো। নদী পার করানোর জন্য পিন্টুকে অনেক পরিশ্রম করতে হতো, কিন্তু ইনকাম অনেক কম ছিল। ও সারা দিন 100 টাকাই ইনকাম করতে পারত না। একদিন যখন ও জমিতে ফিরে এলো তখন দেখলো যে ওর জমির বেগুনগুলো হাতির মতো বড় হয়ে গেছে। পচা আর এত বড় বেগুন, এগুলো আমি কিভাবে ব্যবহার করব?
আমি তো এই বড় বেগুনগুলো দিয়ে নৌকা বানাতে পারি, আর লোকজন যদি বেগুনের নৌকায় ঘুরতে পছন্দ করে। পিন্টু একটা বড় কড়াত জোগাড় করলো আর বেগুনটাকে মাঝখান থেকে কাটলো। তারপর বেগুনের ভেতরের পচা বীজগুলো ফেলে দিল আর বেগুনে বসার জায়গা বানিয়ে ফেললো। যখন ও বেগুনের নৌকো নদীতে নামালো তখন সেটা লোকেদের আকর্ষণের কেন্দ্র হয়ে গেল। পিন্টু প্রতিটা কাস্টমারের থেকে বেগুনের নৌকোর জন্য 200 টাকা করে নিল। এইভাবে ও একদিন 1000 টাকা করে ইনকাম করতে লাগলো। যখন একটা বেগুন জলে গলে নষ্ট হয়ে যেত তখন পিন্টু অন্য বেগুন নিয়ে আসতো আর তা দিয়ে নৌকো বানাতো। শুধু নৌকায় কেন, যদি বেগুনে একটা ঝুপড়িও বানায় তাহলে এই নৌকাতে থাকার ব্যবস্থাও হয়ে যাবে। পিন্টু এবার বেগুনটাকে মাঝখান থেকে না কেটে পুরো বেগুনটাকে এইভাবে কাটলো যে বেগুনে নৌকোর সাথে সাথে একটা ঝুপড়িও তৈরি হয়ে গেল। দূর দূরান্ত থেকে লোকজন বোট হাউসের আনন্দ উপভোগ করতে আসতে লাগলো। পিন্টু ওর ক্ষেতের সব বেগুন দিয়ে বোট হাউস বানিয়ে নদীতে নামালো। পিন্টুর ইনকাম লাখ টাকায় কাছাকাছি হয়ে গেল। বাহ পিন্টু, তুমি প্রমাণ করে দেখিয়েছো, যদিও পড়াশোনায় তোমার মন লাগে না, তবুও তুমি একজন যোগ্য মানুষ। ওদিকে ওই দোকানদার যে পিন্টুকে বেকার বীজগুলো দিয়েছিল সে পিন্টুর ইনকাম দেখে রেগে আগুন হয়ে গেল। একদিন অর্জুন নকল সরকারি অধিকারের সেজে ব্লকের জল বিভাগে ঢুকে পড়ল আর ও নদীতে তৈরি বাঁধের জল ছেড়ে দিল। নদীতে বন্যার মতো চলে এলো আর পিন্টুর সব বোট হাউস ভেসে গেল। অর্জুন গিয়ে পিন্টুকে বলল, কেন রে ছোটু, কেমন লাগলো? বন্যা দেখে মজা পেলি? তাহলে তুমি বাঁধের জল ছেড়েছো? হ্যাঁ, আমি ছেড়েছিলাম, আর আমি তোমাকে বাচ্চা ভেবে ওই পচা বীজ তোমাকে দিয়েছিলাম। তুমি ওই বীজগুলো দিয়ে অনেক টাকা ইনকাম করেছো, এখন আর তুমি ওগুলো দিয়ে ইনকাম করতে পারবে না। তুমি আমাকে বাচ্চা ভেবে ভুল করে ফেলেছো। আমি একটা বড় বেগুনের বীজ বাঁচিয়ে রেখেছিলাম, সেই জন্য আমি আবার বেগুন ফলাতে পারবো। আর আমি তোমার কথাগুলো এই মোবাইলে রেকর্ড করে নিয়েছি। তুমি এক্ষুনি স্বীকার করলে যে বাঁধের জল তুমিই ছেড়ে দিয়েছিলে। পিন্টু পুলিশ স্টেশনে গিয়ে অর্জুনের নামে ডায়েরি করল। বেআইনিভাবে জল ছাড়ার জন্য অর্জুনের জেল হয়ে গেল। পিন্টু ওর নিজের কাছে রাখা বীজগুলো আবার দ্বিতীয়বার বড় বেগুন ফলালো আর ওর বোট হাউসের কাজ আবার শুরু হয়ে গেল। একটা গ্রামে ভোলা নামের একটা ছেলে থাকতো। ভোলা মিষ্টি খেতে খুব ভালোবাসতো। ভোলার মা ওকে যত টাকাই দিত ও সেটা চঙ্গুলাল মিষ্টির দোকানদারের কাছে নিয়ে যেত আর যে কোনো রকম মিষ্টি কিনে নিত। গ্রামের লোকেরা বলতো যে ভোলার মাথায় বুদ্ধি কম, কিন্তু ভোলার মা সব সময় ওই কথায় বিরোধিতা করত। একদিন চঙ্গুলালের স্ত্রী সকাল সকাল ভোলার বাড়িতে এলো। আরে ও ভোলার মা, দেখো তোমার ছেলে কি করেছে। কি হয়েছে গীতা বোন? আমি মন্দিরে শিবলিঙ্গের ওপরে পুরো 50 টাকার মিষ্টি নিবেদন করেছিলাম। যেই আমি বাইরে বেরিয়েছি তোমার ভোলা সব খেয়ে নিয়েছে। গীতা বোন, শিবলিঙ্গ তো মিষ্টি খায় না, যদি ভোলা খেয়ে থাকে তাতে কি এসে যায়। এমনিতেও ঠাকুরকে নিবেদন করার পর প্রসাদ ভাগ করেই দেওয়া হয়। নাও দেখে নাও গ্রামের লোকেরা, ভোলার মা ওকে না বকে আরো উল্টো পাল্টা কাজ করার জন্য উস্কাচ্ছে। এতই মিষ্টি খাওয়ার শখ, তাহলে কিনেই খাক না। বুদ্ধি না ছেলের আছে না মায়ের কাছে। ভোলার জন্য ভোলার মাকে গ্রামের লোকেদের নানা রকম কথা শুনতে হতো। আমি জানি যে ভোলার মধ্যে বুদ্ধি কম আছে। হে ঈশ্বর, আমাকে গ্রামের লোকের কথা সহ্য করার শক্তি দাও। মা, তুমি রোজ ঠাকুরকে কি বলো? বাবা, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। সত্যিকারের প্রার্থনা কখনো বিফল যায় না। একবার চঙ্গু হালওয়াই রসগোল্লা বানালো। ভোলা যখন রসগোল্লা দেখলো তখন ওর মুখে জল চলে এলো। ও দোকানে গিয়ে বলল, কাকা, আমি আপনাকে 10-12টা রসগোল্লা দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই দেব, কিন্তু আগে 300 টাকা নিয়ে এসো। রসগোল্লা এখন অনেক দামি। কাকা, আমি আগেও আপনাকে অনেক টাকা দিয়েছি, কিন্তু ওই টাকার বদলে তোমাকে মিষ্টিও দিয়েছি। এখন নতুন মিষ্টি চাইলে নতুন টাকা নিয়ে এসো। ভোলা দৌড়ে দৌড়ে বাড়ি এলো।
ওর মা বাজারে গেছিল। ভোলা ভাঁড় ভাঙলো, কিন্তু তাতে অল্প কটা পয়সা ছিল। ভোলা সব পয়সা নিয়ে মিষ্টির দোকানে এলো। এইগুলো দিয়ে কিচ্ছু হবে না, আরো বেশি টাকা নিয়ে এসো। কাকা, আমি কি একটা রসগোল্লা খেয়ে দেখতে পারি? একদম না, আর এমনিতেও শেঠজির ওখান থেকে 5 কেজি রসগোল্লার অর্ডারও এসেছে। এখন এই রসগোল্লা তুমি 300 টাকাতেও পাবে না। কাকা, ঠাকুর আপনাকে অনেক টাকা দেবেন, আমাকে শুধু একটা রসগোল্লা খেতে দিন। গ্রামবাসী ঠিকই বলে, তোমার একদম বুদ্ধি নেই। ভগবানের কাছে গিয়ে রসগোল্লা চেয়ে নাও, আর ভগবানের জন্য আমার কাছ থেকে চলে যাও। মা বলেছিল যে সত্যিকারের প্রার্থনা বিফল হয় না। ভোলা রসগোল্লার জন্য প্রার্থনা করতে মন্দিরের দিকে যাচ্ছিল। রাস্তায় ও একটা আহত বিড়াল দেখল। ভোলা মন্দির আর রসগোল্লার কথা ভুলে গেল। ও বিড়ালের ক্ষত ধুয়ে দিল আর তাতে পট্টি বেঁধে দিল। তখনই একটা মহিলা ওখানে এলো। থ্যাংক ইউ বাবা, এটা আমার বিড়াল। ঘর থেকে বেরিয়ে এসেছিল, তখনই হয়তো কেউ ওকে পায়ে চাপা দিয়েছিল। তুমি কে আর কোথায় যাচ্ছ? আমার নাম হলো ভোলা। আমি মন্দিরে রসগোল্লার জন্য প্রার্থনা করতে যাচ্ছি। আমার মা বলেন যে মন থেকে প্রার্থনা করলে সব ইচ্ছা পূরণ হয়। তোমার মা ঠিকই বলে। মহিলাটি ভোলার হাত দুটো নিজের চোখে লাগায় আর নিজের বিড়াল নিয়ে চলে যায়। ভোলা ওই দিন যখন বাড়ি ফিরল, তখনও দেখল যে ওর উঠোনে রসগোল্লার বৃষ্টি হচ্ছে। ভোলা, তাড়াতাড়ি আয়, দেখ আমাদের উঠোনে রসগোল্লা ভরে আছে। আমি ঘরের সব বাসনে রসগোল্লা ভরে রেখেছি, এখন তুই যত খুশি মিষ্টি খেতে পারবি। ভোলা আর ওর মা অনেকগুলো রসগোল্লা খেয়ে নিল। মা, আমরা এতগুলো রসগোল্লা খেতে পারবো না, আর বৃষ্টি একটানা হচ্ছে, আমাদের এগুলো বিক্রি করা উচিত। ঠিক বলেছিস। ভোলা আর ওর মা উঠোনেই রসগোল্লার দোকান খুলল। লস না হওয়ার জন্য ওদের প্রচুর মুনাফা হলো। যখন চঙ্গুর স্ত্রী এটা দেখল, তখন হিংসায় জ্বলতে লাগলো। ও চঙ্গুকে বলল, আমার কাছে একটা আইডিয়া আছে, যাতে ভোলার উঠোনের রসগোল্লার বৃষ্টি আমাদেরও হতে পারে। চঙ্গুর স্ত্রী চঙ্গুর কানে কানে কিছু বলল। পরের দিন ভোলা আর ওর মা যখন ঘুম থেকে ওঠে, তখন ওরা দেখে ওদের উঠোনে অনেক উঁচুতে একটা বড় তাঁবু লাগানো আছে। রসগোল্লা মাটিতে পড়ছিল না, সব রসগোল্লা তাঁবুর ওপরে জমা হচ্ছিল। চঙ্গুলাল সব রসগোল্লা নামিয়ে নিজের দোকানে নিয়ে যাচ্ছিল। এটা তুমি কি করছো? এই তাঁবু তুমি কাকে জিজ্ঞেস করে লাগালে? উঠোন তো তোমার, কিন্তু তার ওপরের আকাশ তো তোমার না, আর তার ওপর সবার অধিকার আছে। আমি এই তাঁবু প্রধানকে জিজ্ঞেস করেই লাগিয়েছি। ভোলার মা প্রধানের কাছে গেল, কিন্তু প্রধান কোনো কথাই শুনল না, কারণ চঙ্গু প্রধানকে আগে থেকেই টাকা দিয়ে রেখেছিল। ভোলার ব্যবসা বন্ধ হয়ে গেল, আর চঙ্গু প্রিয়ের রসগোল্লা বিক্রি করে খুব ইনকাম করতে লাগলো। ভোলা দুঃখী হয়ে জাদুঘরকে খুঁজতে লাগলো। ও জাদুঘরকে সব কথা বলল। জাদুঘরনি ভোলার কানে কানে কিছু একটা বলল। পরের দিন গ্রামের লোকেরা যখন ঘুম থেকে উঠল, তখন গ্রামের প্রতিটি উঠোনের ওপর একটা করে তাঁবু ছিল, আর তাঁবুতে আগুন জ্বলছিল। পুরো গ্রামে হাহাকার শুরু হয়ে গেল। আয় রাম, এটা কে করলো? গরম আর ধোঁয়াতে মরেই যাচ্ছি। এটা আমি কি করলাম? যদি নিজের উঠোনে থাকা লোকেদের নিজের উঠোনের ওপরে আকাশের অধিকার না থাকে, তাহলে আমার যা ইচ্ছা তাই করব। তুমি আমাদের উঠোনের ওপরে তাঁবু লাগিয়ে রসগোল্লা জমা করছো, আর আমি অন্যদের উঠোনে তাঁবু লাগিয়ে আগুন ধরিয়েছি। গ্রামের লোকেরা চঙ্গুলালের ওপরে প্রচন্ড রেগে গেল, আর ওকে চাপ দিল ভোলার উঠোনের ওপর থেকে তাঁবু সরানোর জন্য। এইভাবে তো আমাদের থাকা মুশকিল হয়ে যাবে। উঠোনের ওপরের আকাশ যার উঠোন থাকবে তারই হবে। চঙ্গুলাল তাঁবু সরাতে বাধ্য হল। ভোলার উঠোনে রসগোল্লার বৃষ্টি আবার শুরু হয়ে গেল, আর ওরা রসগোল্লা বিক্রি করে সুখে জীবন কাটাতে লাগলো।